টানা ৫ দিন হাসপাতালে থাকার পর অসুস্থ শরীর নিয়ে উন্নয়ন কেন্দ্রে ফিরল শীতল। শারীরিক দুর্বলতার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভবও ছিল না। বয়স কম, গর্ভপাতের শারীরিক ও মানসিক চাপ, আইনি জটিলতা, এসব মিলিয়ে তার শোচনীয় অবস্থা। তার কথা ভেবে আদালতের শুনানির তারিখ আরও একবার পিছিয়ে দেওয়া হয়েছে। তা করতে শুদ্ধ আর শতরূপকে বেশ কসরত করতে হয়েছে। হাসপাতালের সব রিপোর্ট সাবমিট করতে হয়েছে, নতুন করে আবেদন করতে হয়েছে। অতঃপর আদালত উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধানে কিছুদিন কাউন্সেলিং এবং চিকিৎসার মাধ্যমে রাখার নির্দেশ দিয়েছে। অনেকের ভাষ্যমতে এগুলো না করলেও হতো। গর্ভপাতের পর ৫ দিন রেস্ট করেছে, এটাই অনেক। পেট তো কাটেনি, বরং ছিদ্র করে যা করার করেছে। এসবে ব্লাড গেছে, ফলমূল খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু শুদ্ধ নিজের সিদ্ধান্তে অটল থেকে যা ভালো বুঝেছে সেটাই করেছে। সে পূর্বেও যেমন কারো কথায় চলেনি, আজও তাই। আর শীতলকে নিয়ে হেলা করার প্রশ্নই আসে না। তাছাড়া তার ধারণা আছে, গর্ভপাতের পর অনেক মেয়েরই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামের মানসিক রোগে আক্রান্ত হয়। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে যারা ধারণা রাখে তারা কখনোই এসব হেলা করে না। আর একজন স্ট্রেস ডিসঅর্ডারের পেশেন্টকে সামলানোর চারটেখানি কথা নয়। তার উপর শীতল আছে তার চোখের আড়ালে। কিছুদিন তো আর থেমে থাকে না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন কাটে আপন নিয়মে। সুখ, দুঃখ, আশা, নিরাশা, ভালোবাসা, বেদনা মিলেমিশেই নিজের মতো গল্প বুনে। জীবনে এক একটি করাঘাতে হয়তো আমরা হাল ছেড়ে দিই, ক্লান্ত হই, কিন্তু সময় থামে না, নিজের অবস্থান পরিবর্তন করে না। সে আপন নিয়মেই এগিয়ে চলে আর আমাদেরও এগোতে বাধ্য করে। অন্য আরেকটি তিক্ত অভিজ্ঞতাকে সঙ্গী করে শীতলকে কাটাতে হলো আরও ১৫ দিন। আগের তুলনায় কিছুটা সুস্থ সে। আজ তার শুনানি। তাকে ১৫ দিন পর শুনানির জন্য আদালতের প্রাঙ্গণে আনা হলো। এসে শুদ্ধর সঙ্গে কয়েকবার দৃষ্টি বিনিময় হয়েছে, পুলিশের সামনে টুকটাক কথা হয়েছে, তবে একাকী কথা বলার সুযোগ পায়নি। পুলিশ পাহারায় শীতল বেঞ্চের এক কোণে বসল। শুদ্ধ একবার তাকিয়ে উকিলের সঙ্গে পূর্বের আলোচনা চালিয়ে গেল। পুলিশরাও নিজেরা গল্প করছিল, আর শীতল দূর থেকে শুদ্ধকে দেখে যাচ্ছিল। শুদ্ধর পরনে সাদা শার্ট আর প্যান্ট। শক্তপোক্ত দেহের সুদর্শন পুরুষটা অনেক শুকিয়েছে। সে যখন মন দিয়ে শুদ্ধকে দেখছিল, তখন শারাফত চৌধুরীর কথা বলতে এগিয়ে এলেন, কিন্তু পুলিশ বাধা দিলেন। হাতে থাকা বোতলে ডাবের পানিটুকু দিতে দিলেন না। শুনানির আগে কারোর সাথে একাকী কথা বলা, কিছু খাওয়া, ফোনে কথা বলা যাবে না, ওপর থেকে বারণ আছে। মেয়েটাকে ডাবের পানিটুকু দিতে দিল না দেখে শারাফত চৌধুরী কষ্ট পেলেন। মলিন মুখে চলে যাওয়ার জন্য ঘুরে তাকাতেই শীতল মিষ্টি করে ডেকে উঠল, বড় আব্বু। অনেকদিন পর মিষ্টি কণ্ঠের ডাক শুনে ওনার পা জোড়া থমকে দাঁড়িয়ে গেল। বুকের ভেতরটা মুচড়ে ধরল। উনি তড়িৎ ঘাড় ঘুরিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, বলো মা, এই তো আমি। বড় আব্বু, এখানে আসার আগে পেট ভরে খেয়ে এসেছি, আর কিছু খাবো না। শীতলের কথা শুনে শারাফত চৌধুরী মলিন হাসলেন। পাগলিটাকে খুব করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করল, শুনানির আগে কেউ পেট ভরে খেতে পারে বুঝি? গলা দিয়ে খাবার নামে? ভরপেট খেলে শুকনো মুখে থাকে? তবে কথা বাড়ালেন না। বুঝলেন উনি কষ্ট পেলেন দেখে মেয়েটাই কথা বলল। উনি তার মনোভাব বুঝে ফেলেছে তা বুঝতে না দিয়ে বললেন, সত্যি তো? গুড। আমরা সবাই এখানে আছি, একদম ভয় পাবে না, কেমন? কথা বলে যেতে গেলে শীতল পুনরায় ডেকে উঠল। ফিরে তাকালে শীতল আমতা আমতা করে বলল, হাতে কি ওটা ডাবের পানি? খাবে মা? না, আসলে। পুরো কথা না বলে একবার অদূরে থাকা শুদ্ধর দিকে তাকালো। শারাফত চৌধুরী বুঝে গেলেন বাকি কথা। উনি মৃদু হেসে পা বাড়ালেন ঘাটতালা ছেলের দিকে, যে রাগ করে এখনও ওনার সঙ্গে কথা বলে না। সায়নটা হলে কবে মানিয়ে নেওয়া যেত, কিন্তু এ ছেলে তো এক কাঠি উপরে। শুদ্ধ তখন মনোযোগ সহকারে কিছু একটা লিখছিল। হঠাৎ মুখের সামনে পানির বোতল দেখে ভ্রু কুঁচকে তাকালো। বাবাকে দেখে লিখতে গেলে শারাফত চৌধুরী বললেন, আপনাকে দিতে বলা হয়েছে, আপনি গ্রহণ করলে আমার মাননীয়া ভীষণ খুশি হবেন। কথা শুনে শুদ্ধ শীতলের দিকে একবার তাকালে শীতল খেতে ইশারা করল।
শুদ্ধ আর কথা বাড়ালো না। শিপি খুলে ঝকঝক করে অর্ধেকটা পান করল। গলাটা বোধহয় শুকিয়ে আসছিল, তবে গলা নাকি বুক উপলব্ধি করতে পারছিল না। শারাফত চৌধুরী এক পা করে সরে এলেন। কি ভেবে যেন আকাশপানে মুখ তুলে তাকালেন। মনে মনে দুয়া নাকি অভিযোগ জানা গেল না, তবে ওনার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। কিছুক্ষণ পর শীতলকে আনা হলো আদালতের কক্ষে। শীতল কাঠগড়ায় দাঁড়িয়ে ঝাপসা চোখে প্রিয় মানুষগুলোকে খুঁজছিল। চৌধুরী বাড়ির বড়রা পেছনের সারিতে বসেছে। সকলের কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ তার নজর পড়ল স্বর্ণের দিকে। আদালত প্রাঙ্গণে বোনকে দেখেনি সে, হয়তো কিছুক্ষণ আগে পৌঁছেছে। স্বর্ণকে দেখা মাত্রই তার অবসন্ন চোখজোড়া চঞ্চল হয়ে উঠল। গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করল, আপুরে, কেমন আছিস তুই? আমাদের হবু বাবুসোনা কেমন আছে? ও কি নড়াচড়া করে? কিন্তু আদালতের কঠিন নিস্তব্ধতায় কথাগুলো গলার কাছে দলা পাকিয়ে গেল। অজান্তে তার ডান হাতটা পেটের উপরে চলে গেল। তার পেটেও একজন ছিল, সে আর এখন নেই। শীতলের এই অবচেতন মনের হাহাকারটুকু স্বর্ণ আর শুদ্ধর চোখ এড়াল না। মুহূর্তে তাদের বুক পাঁজর যেন ভেঙে ছুঁড়ে এলো। কষ্টে বুকের ভেতরটা ছটফটিয়ে উঠল। তবুও শুদ্ধ শান্ত চাহনিতে দেখে গেল, আর স্বর্ণ চোখ সরিয়ে চোখের জল লুকাতে অন্যদিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে বিচারক এসে আসন গ্রহণ করল। গতবার যিনি ছিলেন তিনি নন। ইনি দেখতে কেমন রাশভারী ও গম্ভীর। উনি এসে বিচার কাজ শুরু করার নির্দেশ দিলেন। তখন পেশকার উচ্চস্বরে মামলার নাম ও নাম্বার ঘোষণা করলেন। আদেশ পেয়ে বিপক্ষ দলের উকিল মোজাম্মেল সারোয়ার উঠে দাঁড়ালেন। হাত ঘুরিয়ে শীতলের দিকে অবজ্ঞার দৃষ্টি ছুড়ে তাচ্ছিল্য করে হাসলেন, যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে। লোকটা তাচ্ছিল্যের নীরবে হজম করে নিল শীতল। আদালতের কক্ষ, না হলে কিছু কথা শোনাতে ছাড়ত না। অতঃপর উনি বিচারককে তার অভিযোগগুলো একে একে বলতে শুরু করলেন। মাননীয় আদালত, আজ এই আদালতের সামনে এমন কিছু উপস্থাপন করতে যাচ্ছি যেটা সত্যি স্তম্ভিত করার মতোই। আসামের স্কুল কলেজের সার্টিফিকেট সনদপত্র অনুযায়ী তার বয়স খুবই কম, কিন্তু বয়সের তুলনায় তার অপরাধের ভাগটা অনেক বেশি। সে আসামি হয়ে দাঁড়িয়ে আছে আসামের কাঠগড়ায়। কেন? কারণ একজন জলজ্যান্ত নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে তার ছুরি ও ইলেকট্রিক অস্ত্র টেজার দিয়ে, যেটার ব্যবহার বাংলাদেশে নিষিদ্ধ। এখানে আমার প্রশ্ন যে টেজার কোথায় পেল? টেজার কোথায় পেয়েছে? কে দিয়েছে? এটা তো আলু পটলের মতো সহজলভ্য নয় যে বাজারে গেলেই পাওয়া যাবে। যে যন্ত্র ব্যবহারই নিষিদ্ধ, সেটা একটা সাধারণ মেয়ের কাছে রাখার কারণ কি? নাকি এসবের পেছনেও আলাদা কোনো গল্প আছে? এইটুকু বলে থামতেই শীতলের উকিল তড়িৎ উঠে দাঁড়ালেন। প্রতিবাদী সুরে কিছু বলতে যাবে তার আগেই বিচারক হাত তুলে থামিয়ে দিলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে জনাব রহমানের দিকে তাকিয়ে বললেন, অবজেকশন ওভারলোড। মোজাম্মেল সাহেব, আপনি আপনার বক্তব্য পেশ করুন। আদালত আপনার দেওয়া তথ্যগুলো খতিয়ে দেখতে চাই। বিচারকের এমন সপাটে আদেশে জনাব রহমান দমে গিয়ে ধীর পায়ে এগিয়ে আসনে গিয়ে বসলেন। তাতে মোজাম্মেল সাহেবের মুখে এক চিলতে ধূর্ত হাসির রেখা ফুটে উঠল। উনি পুনরায় কথা শুরু করলেন। ধন্যবাদ মাননীয় আদালত। মাননীয় আদালত, এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে আমাদের তদন্তকারী দল অত্যন্ত চাঞ্চল্যকর এক ভয়ঙ্কর আরেকটি অপরাধের হদিশ পেয়েছে। আমরা যাকে হত্যাকারী হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মেয়ে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। আসামি আর তার ঘনিষ্ঠ বান্ধবী কিয়ারা মিলে সুপরিকল্পিতভাবে এক জাল বিছিয়েছিল। তারা মূলত কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের টার্গেট করত। সরল মনা শিক্ষার্থীদের নেশার জালে ফাঁসিয়ে তাদের হাতে মাদক তুলে দিত। আমাদের কাছে কিছু ছবি, ডিজিটাল এভিডেন্স এবং কল রেকর্ড রয়েছে। কথা শেষ করে মুজাম্মেল কিছু ছবি বিচারকের কাছে পেশ করলেন। ছবিতে দেখা যাচ্ছে কিয়ারা আর শীতল মিলে দুটো ছেলের কাছ থেকে একটি ব্যাগ নিচ্ছে। ছেলে দুটো রেগুলার মাদক সাপ্লাই দিত। নিজের নামে মিথ্যে অভিযোগ আসায় শীতল বিস্ময় নিয়ে তাকালো। শুদ্ধের দিকে তাকিয়ে মৃদুভাবে মাথা নাড়ালো। শুদ্ধ ইশারায় শান্ত থাকার ইশারা করল। এই মুহূর্তেই আবেগী হওয়া যাবে না, রাগ করা যাবে না, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভুল সিদ্ধান্তে হিতে বিপরীত হতে পারে।
কিংবা কেসের মোড় ঘুরে যেতে পারে। যা ইচ্ছে বলুক, দেখাক, আপাতত শান্ত থাকতে হবে। আদালতে আবেগের মূল্য নেই। জিততে হলে যুক্তিতে টিকতে হবে। শুদ্ধ বসে থেকে ইশারায় শীতলকে বুঝাতে লাগলো, চোখ দিয়ে আশ্বাস দিল। কিন্তু কিভাবে শান্ত থাকবে? মিথ্যে অভিযোগগুলো যে তীরের মতো বুকে গিয়ে বিঁধছে। আর ছবিতে যে দুটো ছেলেকে দেখা যাচ্ছে, সে তাদের খুব ভালো করেই চেনে। একজনের নাম রুকন, আরেকজনের নাম খোকন। কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে? শীতল নতজানু হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথা কাজ করছে না। সহজ সরল জীবনটা এত কঠিন হয়ে যাচ্ছে কেন? এতদিন চৌধুরীরা সম্মানের সাথে বাঁচত, সবাই কত সম্মান করত, আলাদা নজরে দেখত। অথচ তার কারণেই সব শেষ। খুনের আসামি হয়ে এসে এখন মাদক বেচার তকমা লেগে গেল। এবার শীতলের পক্ষের উকিল আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। মোজাম্মেল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বিচারকের দিকে মুখ ফেরালেন। ঠোঁটের কোণে হাসি এঁটে বললেন, মাননীয় আদালত, আমার বিধান বন্ধু যে ছবিগুলো পেশ করেছেন, সেগুলো দেখে মনে হতে পারে আমার মক্কেল কোনো অপরাধের সাথে জড়িত। কিন্তু আইনের চোখে একটি ছবি সব সময় চূড়ান্ত সত্য প্রকাশ করে না। এবং আধুনিক যুগে এমন শত শত ছবি বানানো কঠিন কিছু নয়। মাননীয় আদালত, এই ছবিতে যে ব্যাগটা দেখা যাচ্ছে, তার ভেতরে যে মাদকই ছিল, এমন কোনো ফরেনসিক রিপোর্ট বা ল্যাব টেস্ট কি দেখাতে পেরেছেন? পারেনি, কারণ এই ব্যাগের ভিতরে কোনো মাদকই ছিল না। আর ওই দুই যুবক যারা মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত যাচ্ছে, তারা প্রকৃতপক্ষে আমার মক্কেলের কলেজের সামনে ফুচকা বিক্রি করে। আপনি অনুমতি দিলে আমি তাদের উপস্থিত করতে পারি। ওনার কথায় এবার মোজাম্মেল সাহেব প্রতিবাদ করতে চাইলে রহমান সাহেব হাত তুলে থামিয়ে দিলেন। বিচারক রহমানকে বক্তব্য চালিয়ে যাওয়ার আদেশ দিলেন। রহমান কৃতজ্ঞতা জানিয়ে পুনরায় বললেন, মাননীয় আদালত, এসব ছবি দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। কেননা ছবির ওই ব্যাগে সামান্য কিছু শুকনো আচার ছিল। আমি মুখে বলবো না, বরং সাক্ষীরা নিজেই বলুক। সাক্ষীদের ডাকা হলে তারা জানালো তাদের দেশের বাড়ি কক্সবাজার। শীতলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক। মূলত শীতলের শিশুক স্বভাবের আচরণের কারণে তারা তাকে বোনের নজরে দেখে। সাহায্যও পেয়েছে মেয়েটার থেকে। তাই চঞ্চল মেয়েটাকে খুশি করতে সামান্য কিছু আচার কালো পলিতে করে এনে দিয়েছিল। এটা হচ্ছে আচারের দেওয়া মুহূর্তের ছবি। এখানে মাদকের কোনো সম্পর্ক নেই। তারা গরিব মানুষ, ফুচকা বেচে খায়, কিন্তু দিন শেষে তাদের মরতে হবে। আর চোখের সামনে নির্দোষ মেয়েটিকে সাজা পেতে দেখতে পারবে না। এই অভিযোগে তার প্রমাণ দেখাতে পারলেন না বিপক্ষের উকিল। এতক্ষণে যে উকিল কথা বলছিল, শীতল ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাচ্ছিল। মিথ্যা অপবাদ চাপালে ভ্রু কুঁচকে নিচ্ছিল। আবার যখন তার পক্ষে সত্যিটা প্রকাশ, তখন ভ্রুজোড়া আপনা আপনি সমান হয়ে যাচ্ছিল। এত যুক্তিতর্কের মধ্যে বিচারক সূক্ষ্মভাবে শীতলের মুভমেন্ট খেয়াল করছিলেন। কিন্তু কারো মুভমেন্ট দেখে তো আর বিচার কার্য করা সম্ভব নয়। বিচার হয় প্রমাণের ভিত্তিতে। এবার শীতলের নামে আরও একটা অপবাদ পেশ করা হলো। সে নাকি সোশ্যাল মিডিয়ায় একাধিক ফেক অ্যাকাউন্ট খুলে বড়লোক ছেলেদের ফাঁসিয়ে অর্থ আত্মসাৎ করত। এমনই এক ভুক্তভোগী ডাকার অনুমতি চাইলেন মোজাম্মেল সাহেব। অনুমতি দিলে আদালতের আরতালি আবু সিদ্দিকের নাম ধরে ডাকলেন। বুঝতে বাকি রইল না, এটাও সূক্ষ্মভাবে শীতলকে ফাঁসানোর চেষ্টা। নতবা এখানে আবু সিদ্দিক ভুক্তভোগী হয়ে কেন আসবে? সে কতটা ভুক্তভোগী, সে গল্প শোনার জন্য কক্ষের সবাই তার আগমনের অপেক্ষায়। কিন্তু একবার, দুবার, তিনবার ডাকলেও কেউ এলো না। মোজাম্মেল এদিক ওদিক তাকাতে লাগলেন। কিছুক্ষণ আগে মেসেজে কথা হয়েছে, জ্যামে আটকেছে বিধায় পৌঁছাতে লেট হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আসলেই তার সাথে কথা হয়েছে? কি জানি, হয়তোবা হ্যাঁ, নতবা না। সিদ্দিক আসছে না দেখে ততক্ষণে কানাঘুষা শুরু হয়ে গেছে। মোজাম্মেল আবু সিদ্দিকের অপেক্ষা, সে এলে বেশ কয়েকটা বোম ব্লাস্ট করবে। এজন্য সাক্ষী দরকার। সে সাক্ষী আবু সিদ্দিক নিজে। এ কাজে শুদ্ধ শীতল তো ফাঁসবেই, সঙ্গে সায়নের রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংস হবে। এদিকে শীতলের নামে একের পর এক সত্য মিথ্যের অভিযোগ এলেও শুদ্ধ পেছনের সারিতে নিরুত্তাপ বসে আছে। তার চোখে মুখে উদ্বেগের লেশমাত্র নেই। আজ যে রায় হবে সেটা মানতেই প্রস্তুত। আজ এত কিছু হতো না যদি না শীতল ওপেন রোডে কনককে মারত। কত শত মানুষ সেই ঘটনার সাক্ষী থাকত।
রাতারাতি মোছা সম্ভব হলেও দিনের দাগ মোছা এত সহজ নয়। সহজ না বলেই অনেকেই এটার সুযোগ নিচ্ছে। কতক্ষণ নেবে? নিক না। দুঃখ যত গভীর হয়, সুখ তত সন্নিকটে আসে। এই কয়েক মাস সে অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু হারিয়েছে। তার বিশ্বাস এই অসময় চিরস্থায়ী নয়। তাদের জীবনে নতুন করে সূর্যাস্ত হবে। এতক্ষণ শীতলের নামে বিপক্ষ দলের উকিল যা তা বলা নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছিল। শরীরের রক্ত টকবক করে ফুটলেও নিজেকে আপ্রাণ বোঝাচ্ছিল এটা সঠিক সময় নয়। তবে সিদ্দিকের চেপটার আশায় এতক্ষণে মুঠো করা হাতটা ধীরে ধীরে খুলল। অতঃপর শীতল চাহনিতে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে মনে মনে আওড়াল, আপনার প্রধান সাক্ষী আসবে না স্যার, সত্যিই আসবে না। কারণ মৃত মানুষেরা ফিরে আসে না, ফেরার কোনো নিয়মও যে নেই। আর মিথ্যে সাক্ষী দিয়েই বা কী হতো? শুধু শুধু আমাকে হয়রান করত। তার চেয়ে নিজের ভিটায় রাধাচূড়া গাছের নিচেই ভালো আছে। কি সুন্দর অর্ধগলিত লাশ হয়ে 3 হাত মাটির নিচে শুয়ে রাধাচূড়া গাছের শেকড় গুনছে। ভালো মানুষের মতো জীবনের শেষ জবানবন্দিও দিয়েছে। আপনারা চাইলেই ওখানেই তার খোঁজ নিতে পারেন। মনে মনে তার বলা কথা কেউ খুনা করেও টের পেল না, জানল না এই ছেলে ভয়ঙ্কর একটা কাজ সেরে বসে আছে। যার খোঁজ চলছে তাকেই ডেকে নিয়ে একসাথে খাবার খেয়ে যত্ন করে মেরে তারই ভিটায় কবর দিয়ে তাকে শুইয়ে দিয়েছে। মুখ থেকে কেউ বলবে এর দ্বারা এই কাজ সম্ভব? কিন্তু সম্ভব। ঠান্ডা মাথার মানুষদের পক্ষে সব সম্ভব। কক্ষে কানাঘুষা শোনা যাচ্ছে দেখে সেও সবার মতো ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো। সিদ্দিককে খুঁজল। শুদ্ধ খুব করে টের পাচ্ছে তার দিকে চিলের মতো নজর রাখা হচ্ছে, মাপা হচ্ছে তার ভঙ্গিমা, সাধারণ কিংবা অস্বাভাবিক আচরণ। তাতে তার কি? পারলে প্রমাণসহ তাকে ধরে দেখাক। এরপর শীতল কনককে কেন মেরেছে, কিভাবে মেরেছে সেদিনের ঘটনাটুকু শীতলকে নিজে মুখে বলতে হলো। বিচারক তার মুখ থেকে সব শুনল। এটা নিয়েও দুই উকিলের মধ্যে যুক্তিতর্ক চলল। প্রমাণ পেশ করা হলো। এক পর্যায়ে প্রমাণিত হলো শীতল আত্মরক্ষার্থে ভাইকে বাঁচাতে ঘটনাটা ঘটিয়েছিল। খুন করার পরিকল্পনা ছিল না, পরিস্থিতি অনুযায়ী ঘটে গেছে। কেস যখন এই অবধি এগোলো তখন সকলেই দোয়া করতে লাগলো যেন শীতলের জামিন হয়ে যায়। বিচারক যেন সদয় হন। এর মধ্যে বিপক্ষ উকিল শুদ্ধের ঘাড়ে বাল্যবিবাহের অভিযোগ ছুড়ে দিলেন। শুদ্ধ জানতো এই প্রসঙ্গ আসবে, রেডিও ছিল। এবারও পক্ষের উকিল চমৎকারভাবে হ্যান্ডেল করে নিলেন। তবে শুদ্ধের পেশাদারিত্বের কথা ভেবে কিছু টাকা জরিমানা করা হলো। এই পর্যায়ে শুদ্ধ শীতলের চোখাচোখি হলো। অন্য সময় হলে দুজনেই হেসে গড়াগড়ি খেত। বিয়ে হলো, বাসর হলো, বাচ্চা কনসিভ করার পর কিনা জরিমানা। একে একে অভিযোগ খণ্ডের পর সবাই চূড়ান্তভাবে ঘোষণার অপেক্ষায়। কক্ষে তখন পিনপতন নীরবতা। বিচারক ঘসঘস করে কিছু লিখছেন। সকলে দূর দূর করে বুকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। বিচারকের লেখা শেষ করে চশমাটা নাকের ডগায় নামিয়ে আর চোখে একবার শীতলের দিকে তাকালেন। গলা খাকড়ি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর হাতের কাগজে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর গলায় পড়তে শুরু করলেন। আদালত উভয়ের পক্ষে যুক্তি এবং পরিস্থিতির সাক্ষ্য প্রমাণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি শীতল তার সহোদর ভাইকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচা দিকে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়েছে, যা আইনের দৃষ্টিতে মূলত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার হিসেবে গণ্য। তবে আত্মরক্ষার সাপেক্ষে পদক্ষেপ নিতে গিয়ে আসামি যে পরিমাণ বল প্রয়োগ এবং অস্ত্র ব্যবহার করেছে তা দণ্ডবিধির নির্ধারিত আইন লঙ্ঘন করেছে বলে আদালত প্রতীয়মান করে। অন্যদিকে আসামির বিরুদ্ধে মাদক পাচার সহ চারিত্রিক অপবাদগুলো আনা হয়েছে, তার সাপেক্ষে রাষ্ট্রপক্ষ কটাক্ষ প্রমাণ বা তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ফলে তার অভিযোগগুলো আদালতের গ্রহণযোগ্য পায়নি। সেই সঙ্গে আদালত আসামির অল্প বয়স, ইতিপূর্বে পরিচ্ছন্ন জীবন এবং বর্তমানে শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থা অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করেছে। সার্বিক পার্শ্ববিকভাবে ও অন্যায় বিচার স্বার্থে আদালত আসামি শীতলকে দণ্ডবিধি ... ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং বাল্যবিবাহের মাধ্যমে আইন পরিপন্থী কাজ করায়
আসামির স্বামীকে নগদ 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত আরও 1 মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে বিশেষ উল্লেখযোগ্য যে আসামি ইতোপূর্বে হাজতবাস বা সংশোধন কেন্দ্রে যতটুকু সময় অতিবাহিত করেছেন তা তার মূল্য সাজার মেয়াদ থেকে আইনত কর্তন বাবদ বাদ দেওয়া হবে। এই ছিল মামলার চূড়ান্ত রায়। বিচারক রায় ঘোষণা করে মূল কপিতে স্বাক্ষর করে স্থান ত্যাগ করলেন। ওনার এই রায় যে শুদ্ধ হৃৎপিণ্ডে গিয়ে বাঁধল, চোখজোড়া বন্ধ করে ঠোঁট কামড়ে ধীরে ধীরে নিজের বাহুতে মুখ লুকালো সে। মুহূর্তে ভিজে উঠল তার সাদা শার্টের হাতার কিছু অংশ। কানে প্রতিধ্বনির মতো বাজতে থাকল 1 বছর, অর্থাৎ 365 দিন, 365 রাত। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তাকে এই বিচ্ছেদের বিষে ছটফট করতে হবে, একা গুমড়ে মরতে হবে। যেখানে সে শীতলকে 1 মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায়নি, তার জন্য 1 বছরের এই দূরত্ব কয়েক জনমের সমান দীর্ঘ হয়ে দাঁড়ালো। কাঠগড়ায় দাঁড়িয়ে শীতল এক দৃষ্টিতে শুদ্ধের দিকেই তাকিয়েছিল। শুদ্ধের ভেঙে পড়ার এই দৃশ্যটুকু তাকে আরও বেশি করে দগ্ন করে ফেলল। 2 চোখ ছাপিয়ে নোনা জল গড়াতে লাগলো। ভীষণ ইচ্ছে করল সকল নিয়ম ভেঙে চুরে ছুটে গিয়ে শুদ্ধর কান্নারত মুখটা 2 হাতে আগলে ধরে বলতে, হেই পাগল, কাঁদছেন কেন? খবরদার, একটুও কষ্ট পাবে না, একদম কাঁদবে না বলছি। আমি আমার বিশুদ্ধ পুরুষকে ভেঙে পড়তে দেখতে অভ্যস্ত নই। আমি সব সয়ে নেব, সব সাজা হাসি মুখে মেনে নেব। তুমি শুধু ছায়াসঙ্গী হয়ে আমার সঙ্গে থেকো। হাই হাই, এটা কি হয়ে গেল? শীতলের আরও 1 বছরের সাজা হয়ে গেল। তবে এখানে লেখিকা একটা ভুল করে ফেলেছে আমার মতে। কারণ সেখানে যখন বিচারক তার রায়টা দিচ্ছিল তখন হচ্ছে ওই যে কাঠের কি ঘন্টি দিয়ে 3 বার ঠোকর দিয়ে বলে অর্ডার অর্ডার অর্ডার, বাট এটা লেখিকা মিস করে গেছে। যাই হোক, মনে মনে একথা বলে নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল শীতল। চোখের পানিতে ঝাপসা হয়ে এলো চারপাশ। দৃষ্টি তুলে কারো দিকে তাকাতে পারল না, কেন জানি সাহসই হলো না। তবুও বুঝতে বাকি রইল না তার প্রিয়জনরা তার দিকেই তাকিয়ে আছেন, বুকে পাথর তুলে নীরবে অঝরে কাঁদছেন। হয়তো ওনারা শেষ পর্যন্ত আশা রেখেছিলেন জামিন হবে, হলো না। বরং তারা বাড়ি ফেরার যাত্রা দীর্ঘ হলো, অপেক্ষার পাল্লা আরও ভারী হলো। যদিও নিজের কষ্ট না হলেও প্রিয় মানুষগুলোর মুখের দিকে তাকাতে পারল না। ওনাদের করুণ দৃষ্টি সহ্য হলো না। ওনাদের এভাবে ভেঙে পড়া দৃশ্য তার ভেতরটাকে নাড়িয়ে দিল। পুরনো ক্ষততে আবারও রক্তাক্ত হলো। এদিকে বিচারক যাওয়ার পর আদালত কক্ষে চাপা গুঞ্জন শুরু হয়েছে। কত রকমের কথা হচ্ছে। কেউ কেউ এই রায়ে খুশি, কেউ বা বেজার। কেউ বা শুনিয়ে বলছেন বিচারককে টাকা খাইয়ে সাজা কম করানো হয়েছে। বড়লোকদের বিচার হয় না, টাকার কাছে তাদের মস্ত অপরাধও মওকুফ। একথা শোনা মাত্রই রুবাব রেগে কিছু বলতে গেলে সাফওয়ান চৌধুরী থামিয়ে দিলেন। বুঝিয়ে শুনিয়ে ছেলেটাকে শান্ত করলেন। এখানে ঝামেলা করা ঠিক হবে না। তাছাড়া বললেই তো আর হয়ে গেল না। যদি সত্যি হতো তাহলে আজ টাকার বিনিময়ে জামিন নিয়ে মেয়েকে বাড়ি ফিরে নিয়ে যেতেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা কাজ করে না, ক্ষমতাও কাজে লাগে না। তখন কয়েকজন পুলিশ শীতলের দিকে এগিয়ে এলো। কাঠগড়া থেকে নামানোর নির্দেশ নিয়ে নেমে দাঁড়ালো শীতল। রায় অনুযায়ী তাকে 1 বছর উন্নয়ন কেন্দ্রে থাকতে হবে। এখন সেখানেই যেতে হবে। সে ঘাড় ঘুরিয়ে প্রিয় মুখগুলো দেখে নিল। তারপর নজর ফিরিয়ে পুলিশকে বিনয়ের সুরে বলল, বলছিলাম যে আমার বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলা যাবে? কথা দিচ্ছি, বেশি সময় নেব না, মাত্র 2 মিনিট। না না, আলাদা করে কথা বলা যাবে না। আলাদা না, আপনাদের সামনেই কথা বলবো। আসলে আমার বাড়ির লোকটা খুব কষ্ট পাচ্ছে, একটু কথা বলে আসি। বেশি না, মাত্র 2 মিনিট, প্লিজ। কথা শুনে ওনারা নিজের মুখে চাওয়াচাই করলেন। কেন জানি ভীষণ মায়া হলো অল্প বয়সী মেয়েটাকে দেখে। এই কয়েকদিন কাছ থেকে দেখেছে মেয়েটাকে। প্রথমে বাবা মারা গেল, তারপর পেটের বাচ্চা নষ্ট করতে হলো, আজ জামিনটাও হলো না। সব মিলিয়ে খারাপ লাগলো। তবে ওনারাও আইনের কাছে বাধা, ওনাদের হাতেও কিছু নেই। তবে এখন যেহেতু আদালত কক্ষে আছে,
তাই বিবেচনা করে বলল, ঠিক আছে, দ্রুত কথা সারুন, আমরা এখানে আছি। জি, ধন্যবাদ। একথা বলে দ্রুত পা বাড়ালো সে। হাতে হ্যান্ডকাফ নেই, মলিন মুখ, তবে ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি। তাকে আসতে দেখে সবাই তড়িৎ উঠে দাঁড়ালেন, অঝরে কাঁদতে লাগলেন। ঘিরে ধরলেন চৌধুরী নিবাসের ছোট রাজকন্যাকে। যদিও এখনকার আর আগের শীতলের মাঝে আকাশ পাতাল তফাৎ। আগের শীতল সামান্য ব্যথায় সারা বাড়ি মাথায় তুলত, আর এখনকার শীতল আদালতের রায় শুনেও ঠোঁটে হাসি এঁটে দিব্যি দাঁড়িয়ে আছে। এটা কি সবচেয়ে বড় পরিবর্তন নয়? একের পর এক যা হচ্ছে, এখনো মেয়েটা ধৈর্যহারা হয়নি, কাতর হয়ে নুইয়ে পড়েনি, বরং নিজেকে শক্ত রাখতে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি নিদারুণ তার অভিনয়! সবাইকে কাঁদতে দেখে সে মৃদুভাবে মাথা নাড়াল। অর্থাৎ কাঁদবে না কেউ। কেন কাঁদবে? কিছুদিনের জেল হয়েছে, ফাঁসি তো আর হয়নি। তার কথা শুনে কেউ জবাব দিতে পারলেন না, শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন শীতল সিমিনের দুহাত আঁকড়ে ধরে হাঁটু গেড়ে বসল, আলতো হেসে মায়ের কোলে মাথা রাখল। আপনা আপনি তার চোখ জোড়া বুঝে এলো। বোঝা দুই চোখের কার্নিশ পেয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা জল গড়িয়ে গেল। আগে মা বকলে মনে হতো মা ভালোবাসে না, মরে গেলেই ভালো হবে, বাড়ির সবাই খুব খুশি হবে। আবদার অনুযায়ী কিছু না পেলে ইচ্ছে করতো যেদিকে দু চোখ যায় চলে যেতে। যারা সামান্য আবদার মেটাতে পারে না, তারা কেমন আপনজন। তার খাওয়া দাওয়া, পড়াশোনা, ঘুম নিয়ে কেউ কিছু বললেই রাগ হতো, খুব বিরক্ত লাগলো। মনে হতো একা একাই থাকায় খুবই শান্তির, কেউ বলার নেই, বকার নেই। কিন্তু কেন্দ্রে থাকাকালীন প্রতিনিয়ত টের পেয়েছে মা কেমন, আপনজন কি। এখন কেন্দ্রে না খেলে কেউ বকে না, না ঘুমালেও কেউ ধমকায় না। চুলে কতদিন হলো তেল দেওয়া হয়নি, কেউ জোর করে তেল দিয়ে চুল বেঁধে দেয়নি। ভাইদের সঙ্গে ঝগড়া করা হয়নি, কারণে অকারণে তার প্রিয় মানুষগুলোকে রাগিয়ে দেওয়া হয়নি। আগে যদি ঘুণাক্ষরেও টের পেত তাকে পরিবার ছাড়া হতে হবে, তাহলে পূর্বের দিনগুলো প্রতিটি মুহূর্তই খুব করে উপভোগ করত। কারোর সঙ্গে কখনো মান অভিমান করে সময় নষ্ট করত না। এই তো যেদিন প্রাণপ্রিয় বাবা মারা গেল, সেদিন রাতে, তার পরদিন সকাল দুপুরে গলা দিয়ে কিচ্ছু নামেনি। প্রতিনিয়ত মনে হচ্ছিল তার কলিজাখানা ছিঁড়ে যাচ্ছে, সেও মরে যাবে, বাবাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু কই, মরল না, বরং মাঝরাতে খুব করে টের পেল ক্ষুধা কি। মস্তিষ্ক স্মরণ করে দিল বাবার সুখ মনে থাকলেও পেটে খাবার চাচ্ছে, তাকে এক্ষুনি খাবার দাও। তারপরেও চোখের জল ঝরিয়ে পানি দিয়ে ভিজিয়ে কোনো মতে একখানা বিস্কুট গিলেছিল। এছাড়া আর কি বা করবে? কেন্দ্রে তো আর মা নেই যে মেয়েটা কিছু খায়নি ভেবে খাবার তুলে রাখবে, কিংবা প্রিয় মানুষটাও তো আর নেই যে মাঝরাতে তার ক্ষুধা লাগবে ভেবে শিওরের পাশে খাবার রেখে ঢেকে রাখবে। জীবন এত সহজ নয়। তার মনের রাগ ঝাল সব আপনজনের উপরেই দেখানো হয়। সেও আগেও কত রাগ দেখিয়েছে, কারণে অকারণে অভিমান করেছে, তবে এখন হাড়ে হাড়ে অনেক কিছুই টের পাচ্ছে। নিত্যদিন নিত্য নতুন অভিজ্ঞতা হচ্ছে। মনে মনে এসব ভেবে চোখ বন্ধ করল। মায়ের কোলে এত শান্তি, এত আরাম। সে এক মায়ের কোলে মাথা রেখেছে, অথচ সে নিজেও মা হতে পারত। তার কোলেও কেউ আসত, তার মতো ঠিক এভাবেই কোলে মাথা রাখত। কিন্তু সেই সৌভাগ্যটুকুও যে ভাগ্যে নেই। সন্তানের কথা মনে হতেই মায়ের হাত দুটো আর একটু শক্ত করে চেপে ধরে চুপ করে রইল। তারপর সোজা হয়ে বসে মায়ের চোখের পানি মুছে দিল। কিয়ৎকাল চুপ থেকে বলল, তুমি তো বলতে দিন নাকি পানির মতো, চোখের পলকেই কেটে বছরে ঠেকে। দেখবে দেখতে দেখতে দিন পেরিয়ে গেছে। এমনি একটা দিন আসবে যেটা হবে আমার মুক্তির দিন। সেই মুক্তি আমাকে তোমার কোলে ফেরাবে। আমি আবারও ঠিক আগের মতোই দিনরাত তোমাকে জ্বালাতে পারবো, ইচ্ছে মতো তোমার কোলে ঘুমাতে পারবো। আর একটু ধৈর্য ধরো, আমাদের সব খারাপ দিন একদিন শেষ হয়ে যাবে। আমরা সবাই আবার এক হব। আমি ফিরব, সায়ন ভাইয়া ফিরবে, আপুর পুচকে বাবু সোনা আসবে। ভাবো তো, আগামী দিনগুলোতে আমরা কত ভালো থাকব, কত সুখে থাকব। কেঁদো না আম্মু। আবার কাঁদে। আমাকে যেতে হবে,
একটু হাসো, হাসি মুখে আমাকে বিদায় দাও দেখি। আবার যেতে হবে শুনে সিমিন হাউমাউ করে কেঁদে উঠলেন। শীতল যত্ন করে আবারও ওনার চোখ মুছে দিয়ে ভাঙা ভাঙা সুরে বলল, আম্মু, ও আম্মু, একটু থামো না। তোমাকে কাঁদতে দেখে গেলে আমি একদণ্ডও শান্তি পাবো না। তোমার নামে বিচার দেওয়ার মানুষ নেই দেখে খুব অবাধ্য হচ্ছ কিন্তু। সিমিন জবাব দিতে পারল না। শব্দ করে কেঁদে মেয়ের সারা মুখে চুমু দিয়ে বুকে চেপে ধরলেন। বাকিরা মুখ লুকিয়ে যে যার মতো কাঁদতে লাগল। স্বর্ণ ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে আছে। তার হাত পা থরথর করে কাঁপছে। সে জন্মের পর থেকে বোধহয় মা বোনকে এতটা অসহায় রূপে দেখেনি। আজকাল নিজেকেও বড্ড বেশি অসহায় লাগে। মা বোনকে কাঁদতে দেখে না চাইতেও স্বর্ণ ডুকরে কেঁদে উঠল। কান্নার শব্দে শীতল মাকে ছেড়ে দ্রুত বোনের কাছে এলো। বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হাঁটু গেড়ে বোনের হাতের উল্টো পিঠে চুমুইকে বলল, কাঁদিস না আপু, দোহাই লাগে কাঁদিস না। তুই কাঁদলে সায়ন ভাইয়া রেগে যাবে, আমাকে খুব বকবে। জানিসই তো তার স্বর্ণকোমল কাঁদলে কেমন পাগল হয়ে যায় সে। এইটুকু বলে থামল শীতল। তারপর নিচু সুরে আবারও বলল, তোর চোখে মুখে অপরাধের ছাপ কেন? তুই কি নিজেকে দোষী ভাবছিস? এখানে তো তোর দোষ নেই। যা হয়েছে সেটা নিয়ে আফসোস করিস না, বরং যা হচ্ছে বা হয়েছে আমি মেনে নিয়েছি। পরিবার থেকে দূরে আছি, এজন্য কষ্ট পাচ্ছি যদিও। তাছাড়া কোনো কিছুতেই আমার কষ্ট নেই, বিন্দুমাত্র আফসোসও নেই। এমনকি আমি এখনও চাচ্ছি আমার জীবনে আরও দুঃখ এসে ভিড় করুক, আরও কঠিন সময় আসুক। আমি সব সয়ে নেব ইনশাল্লাহ। শুধু তার বিনিময়ে আমার ভাই বোনেরা সুখে থাকুক, ভালো থাকুক, অনেক ভালো থাকুক। দরকার হলে তাদের ভালোর জন্য আমি আবারও হাতে অস্ত্র তুলে নেব, আবারও খুন করব, আবারও খুনের তকমা গায়ে মাখব। তোর কি মনে হয় একটা খুনের দায়ে তোর বোন নেতিয়ে যাবে, ভেঙে পড়বে? আমার পরিবার যতক্ষণ নিরাপদ আমি ততক্ষণই নীরব। নতবা ঝড়ের মাঝে আমি আবারও ঝড় তুলব। মিলিয়ে নিস। আবার এই মনোবল কোথা থেকে পেয়েছি জানিস? তোর থেকে। অথচ তুই কি না এভাবে ভেঙে পড়েছিস? এটা কি হলো বল? মানা যায়? যায় না। দোহাই লাগে আপু, নিজেকে সামলা। শীতলের বলা তার প্রতিটি কথা স্বর্ণ শুনল। বোনের আদুরে মুখটা তুলে কপালে সময় নিয়ে চুমু আঁকল। তখনও দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। শীতল বোনকে কাঁদতে বারণ করে সাবধানে থাকতে বলে উঠে দাঁড়াতেই সারাফাত, সাফওয়ান, সিতারা, সিরাত একে একে বুকে চড়ালেন। শীতল সবার আদর পেয়ে তাকালো এখনও ওভাবে বসে থাকা শুদ্ধর পানে। যাওয়ার সময় একটু তাকাবে না? কথা বলবে না? এলু কেমন কেন? তখন হঠাৎ করে তার চোখাচোখি হলো রুবাবের সাথে। শীতল তখন শুদ্ধের আরেকটু কাছে দাঁড়িয়ে রুবাবকে বলল, বুঝলে ভাইয়া, কিছু কিছু মানুষ বোধ হয় টাকার সুখ ভুলতে পারছে না। কিপটে, সারা জীবন কিপটেমিই করে গেল। যাই হোক, তোমরা সবাই সাবধানে ফিরো। আর বড় মা, আগামী সপ্তাহে কেউ দেখা করতে এলে আচার পাঠিও। মেজমা, বয়াম ভর্তি করে শুকনো পিঠা দিবা। আগেই বলে দিচ্ছি, কম দিলে খাবো না কিন্তু। আর আম্মু, সুন্দর করে নারকেলের নাড়ু বানাবে। ভুলেও বাদাম দিবা না, কিশমিশ বেশি দিবা। যা যা বললাম সবই যেন পাই। একথা বলে আরেকবার শুদ্ধের দিকে তাকিয়ে পা বাড়ালো দরজার দিকে। শীতল আদালত কক্ষ ছেড়েছে বুঝে শুদ্ধ মুখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দেখলো দরজায় শীতল এখনো ছলছল চোখে ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। নীরবে কত কথা হলো। অতঃপর শীতল ছোট্ট করে আসছি বলে দাঁড়ালো না, চলে গেল। যেতে যেতেই বারবার চোখ মুছে আরেকবার তাকালো শুদ্ধর দিকে। আর শুদ্ধ এবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। বুকের ভাঙন লুকিয়ে সবাইকে বাড়ি ফিরতে বলল। তার নাকি জরুরি কাজ আছে, সেসব সেরে ফিরবে। রাতও হতে পারে। অগত্যা জামিন নিয়ে সবার মনে সূক্ষ্ম একটি আশা থাকলেও শূন্য হাতে বাড়ি ফিরতে হলো। চৌধুরীদের একটি গাড়ি বাড়ির পথ ধরে শুদ্ধ গেল পুলিশের পেছন পেছন। সে কেন্দ্রের দিকে যাচ্ছে কেউই জানতে পারল না। শীতলের এবার অজানায় রয়ে গেল তার বিশুদ্ধ পুরুষের ভালোবাসার মাত্রা কতখানি। সে তাকে ঠিক কতটা ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, কতটা চোখে হারায়।
যানজট পেরিয়ে শুদ্ধ গাড়ি নিয়ে সেভাবেই এগোতে লাগলো। যতক্ষণ না পুলিশের গাড়ি উন্নয়ন কেন্দ্রের গেটে ঢুকলো ততক্ষণ চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল। তারপর সিটে মাথা এলিয়ে হিসেব করল 1 বছর, 365 দিন, 365 দিনে 12টা মাস, 12 মাসে হয় 8,760 ঘন্টা, 3,15,36,000 সেকেন্ড। দিন, মাস, ঘন্টা এবং সেকেন্ডের হিসেবে তার নিজের বড্ড অসহায় লাগলো। এক হিসেব বারবার করলো, কিন্তু হিসেব তো কমলই না, বরং লিপ ইয়ারের জন্য একদিনের হিসাব বাড়ল। ইস, এত কষ্ট কেন এই চৌধুরীদের? কবে শেষ হবে এই কষ্টের মোর? কবে যে ভাঙবে এই কষ্ট, সুখের মুখ দেখবে? আর ভালো লাগতেছে না। এনিওয়ে, শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 52তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। আল্লাহ হাফেজ।